আরজিকর বলে যদি দাবি, সেই দাবিকে নস্যাৎ করবার জন্য আমাদের এই রাজ্য সরকারের যে হারমাত বাহিনী, সেই হারমাত বাহিনীকে আরজিকর হসপিটালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে জায়গাগুলোতে আমাদের তদন্তের জায়গা, সেই জায়গাগুলোকে নয়ছয় করে দিল, তছনছ করে দিল, ভেঙে দেওয়া হলো। আজকে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ওরা যেটা মনে করছে, রাজ্য সরকার যেটা চাইছে যে তথ্য গোপন করে আসল তথ্য বেরিয়ে আসবে না, এটাই ওরা চাইছে। কিন্তু আমরা বিশ্বাস করি সিবিআইয়ের নেতৃত্বে যে আন্দোলন চলছে, যে তদন্ত চলছে, সেই তদন্তে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি যে নিশ্চিতভাবে আসল রহস্য বেরিয়ে আসবে। ইতিমধ্যে শুধু সিবিআই নয়, ইডিওকে লাগাতে হবে, কারণ যে দুর্নীতি আরজিকরকে ঘিরে হয়েছে, এই দুর্নীতি একদিনের নয়, এই দুর্নীতি প্রায় 10-12 বছর ধরে চলছে। 10-12 বছর ধরে ওখানে যিনি প্রিন্সিপাল হতে অধ্যক্ষ, তার বিরুদ্ধে বারবার আন্দোলন সংগঠিত হয়েছে, জুনিয়র ডাক্তাররা সম্মিলিত হয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং তিনি যে দুর্নীতি জালে জড়িয়ে গিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সারা রাজ্যের মানুষ এটা বুঝে গিয়েছে, এটা জেনে গিয়েছে। তাই তো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28 আগস্ট হয় কি করে? তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের জন্মই তো 1998 সালে, আর ছাত্র পরিষদের হয়েছিল আরো অনেক 60-এর দশকে। তাই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিশ্চিতভাবে 28 আগস্ট হতে পারে না। কিন্তু সেই 28 আগস্টকে সামনে রেখে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে সুর, তার যে ভাষা, ছাত্রদের নিয়ে একটা কথাও বললেন না। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হলো না। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে কোনো দিশা দেখাতে পারলো না। শুধু একমাত্র আরজিকর, আরজিকর, আরজিকর। এবং এই রাজ্যের ধর্ষক বাহিনীদের আমরা এর আগে দেখেছি, এই রাজ্য সরকার ঢালাও লাইসেন্স দিয়েছে মদের, ঢালাও লাইসেন্স মদের দিয়েছে। আর 28 আগস্টের মঞ্চ থেকে আবার ঢালাও এক লাইসেন্সের কথা ঘোষণা করলেন দর্শকদের প্রতি, যে বদল এখন নয়, এখন বদলা নিতে হবে, ফোর্স করতে হবে। আমরা এই ভাষা বুঝি, আমরা ফোর্স করার ভাষা বুঝি। এবং আমরা জানি যে দর্শকরা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে দর্শকরা সারা রাজ্য জুড়ে শুরু করে দিয়েছে। আমরা আতঙ্কিত, আমরা ভীত। এই রাজ্যের মা বোনেদের কোনো নিরাপত্তা নেই। এই রাজ্যের মা বোনেরা যে নিরাপত্তা চাইছে, তাকে ধূলিসাৎ করে এই রাজ্যের দর্শকদের প্রতি যে আবেদন, যে ফোর্স করো, এই ফোর্স করার অর্থ আমরা বুঝি। সেই ফোর্স করাকে কেন্দ্র নিয়ে ইতিমধ্যে আমাদের জেলাতে, বগুড়াতে দীপকদা বলেছে যে একটা নৃশংস হত্যা হয়েছে, অত্যন্ত সন্দেহজনক হত্যা। এই হত্যা কেন হয়েছে ইতিমধ্যে আমাদের ওখানে আন্দোলনও চলছে। বগুড়ার বুকে আমাদের মাননীয় এমপি সাহেব আছেন, ওখানকার এমএলএ আমাদের অসীম বিশ্বাসের নেতৃত্বে আমরা বগুড়া থানাকে, হাসখালি থানার কাছে জানতে চাইছি যে কি কারণে এই মৃত্যু হয়েছে। কারণ বাড়ির লোকেরা বলছে যে অবস্থায় মেয়েটা লাইনের ধারে পড়ে আছে, সে ওই জামা কাপড় পরে বাড়ির থেকে বেরোয়নি। তাই খুব স্বাভাবিক কারণে এটা একটা রহস্যজনক মৃত্যু। তাই রহস্যজনক মৃত্যুর আমরা চাই, আমরা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর থেকে, অর্থাৎ ফোর্স করবার যে আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দর্শকরা মাঠে ময়দানে নেমে গিয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সতর্ক থাকতে হবে।
এটা আমাদের নৈতিক দায়িত্ব, দায়বদ্ধতা যে আমাদের এই রাজ্যের মা বোনেদের নিরাপত্তা সুরক্ষিত করবার দায়িত্বটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা আছেন তাদেরকে নিতে হবে। তাদেরকে নিতে হবে এই কারণে যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কাজে খুব স্বাভাবিকভাবেই কারণেই আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছি, আমরা যারা এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, নিশ্চিতভাবে আমরা আমাদের দায়িত্ব কাঁধে নিতে হবে যে এই রাজ্যে যেন আর কোনো মহিলা ধর্ষিত না হয়, এই রাজ্যের কোনো মা যাতে ধর্ষিতা না হয়। আমরা অদ্ভুতভাবে দেখলাম এখানে অনেকেই বলেছে, কিন্তু এটা সন্দেহজনক, আমি বলছি যে রাজি করে যে মৃত্যু, ধর্ষণ করে মৃত্যুর কথা বলা হচ্ছে, অনেকেই বলেছে এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, কিন্তু আবার এখনো সন্দেহ আছে। তদন্তের পর নিশ্চিতভাবে বেরিয়ে আসবে যে ধর্ষণের মৃত্যুর আগে ধর্ষণ না ধর্ষণের আগে মৃত্যু। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীর বুকে হয়তো এই প্রথম হতে যাচ্ছে যে ধর্ষণ, মৃত্যুর পর ধর্ষণ করা হচ্ছে, হত্যার পর ধর্ষণ করা হয়েছে। আজকে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, আমি মাননীয় আমাদের রাজ্যের সভাপতি আমাদের ডক্টর সুকান্ত মজুমদার ইতিমধ্যে আমাদের কাছে যে কর্মসূচি, যে কার্যক্রম দিয়েছে, নিশ্চিতভাবে আমরা সেই কার্যক্রম পালন করব। 2 তারিখে আমাদের জেলা শাসক অভিযান হবে এবং 4 তারিখে সমস্ত বিডিও অফিসে ঘেরাও হবে, আন্দোলন হবে, বিক্ষোভ হবে এবং 6 তারিখে যে চাকা বন্ধ, 2 ঘন্টার চাকা বন্ধ, সেই চাকা বন্ধ আমরা পালন করব। তারপরও সুকান্ত তাকে বলবো যে আগামী দিনের কর্মসূচি আপনি ঘোষণা করবেন। আপনার সঙ্গে আমরা আছি, আপনার কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যের সর্বস্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনার সঙ্গে সাথ দেবে। এই কথাগুলি বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের এই মঞ্চ গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামী 5 দিন ধরে চলবে। পুলিশ চেষ্টা করেছিল বাধা দিয়ে বন্ধ করে দেওয়ার, পুলিশ পারেনি, পারবেও না। আমরা তাই বলতে চাইছি আজকে সারা সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি, আমাদের এই ধর্ণা মঞ্চে আপনারা সামিল হন এবং যে নারকীয় ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার প্রতিবাদ করুন এবং একটাই স্লোগানের মধ্যে দিয়ে দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ। নমস্কার। ধন্যবাদ বিধায়ক পার্থসারথী দাকে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পার্টির রাজ্য সহসভাপতি এবং নবদ্বীপ জোনের কনভেনার শ্রী সঞ্জয় সিং মহাশয়। আমি অনুরোধ করব প্রসেনজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক রাজ্য ওবিসি মোর্চাকে, এই প্রতিবাদ সভায় তার বক্তব্য রাখার জন্য। শ্রী প্রসেনজিৎ ঘোষ। ভারত মাতা কি। আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে যে প্রতিবাদী ধর্ণা মঞ্চ ধর্মতলাতে ডরিনা ক্রসিং এ চলছে 5 দিন ব্যাপী, সেই মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্য মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি আমার অগ্রজ মাননীয় অজিত দাস মহাশয়, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য এসসি মোর্চার সভাপতি
মাননীয় সুদীপ্তা, উপস্থিত রয়েছেন এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক হবিবপুরের মাননীয় জুয়েল মুর্মু মহাশয়, উপস্থিত রয়েছেন এই মঞ্চে স্বনামধন্য চিকিৎসক এবং জলপাইগুড়ির সাংসদ মাননীয় ডক্টর জয়ন্ত রায় মহাশয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক মাননীয় তাপস রায় মহাশয়, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং মহাশয়, উপস্থিত রয়েছেন উমেশ রাইদা ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ওবিসি মোর্চার ইনচার্জ মাননীয় মনোজ পান্ডে মহাশয়, উপস্থিত রয়েছেন উত্তর কলকাতা জেলার মাননীয় সভাপতি তমগ্ন ঘোষ, উপস্থিত রয়েছেন আমাদের এই রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব মাননীয় প্রতাপ ব্যানার্জি মহাশয়, এছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন মোর্চার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং এখানকার যে সমস্ত পথচলতি মানুষ, তাদেরকে দু চার কথা বলতে চাই। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি শুধু প্রতিবাদ জানাচ্ছি তা নয়, সারা বাংলা প্রতিবাদে নেমেছে। সেই দিন থেকে প্রতিবাদে নেমেছেন যেদিন সংবাদটা প্রথম মানুষের কাছে আসলো যে আরজিকর হাসপাতালে সরকারি প্রেমিসেসের মধ্যে একজন চিকিৎসক ডাক্তার তিনি ধর্ষিতা হয়ে খুন হলেন। সেই খুন হলেন কোন জায়গায়? আরজিকরের মতো হাসপাতালে, যেখানে কিনা রাত্রিবেলায় 200-300 মিটার চৌহদ্দিতে প্রায় শতাধিক মানুষ রাত জেগে থাকে। সেখানে থাকে পেশেন্ট পার্টি, সেখানে থাকে ওয়ার্ড মাস্টার, সেখানে থাকে কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষীরা, সিভিক পুলিশরা, আয়া, নার্স, চিকিৎসক, ওয়ার্ড মাস্টার, জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা। এত মানুষের নজর এড়িয়ে এই ঘটনা ঘটলো আর কেউ জানতে পারলো না। এটাই তো প্রশ্ন বাংলার মানুষের, এটাই তো প্রশ্ন সমস্ত মেয়ের বাবা মায়েদের, এটাই তো প্রশ্ন সমস্ত চিকিৎসকদের, এটাই তো প্রশ্ন জুনিয়র ডক্টরদের এবং সর্বশেষে আমাদের প্রশ্ন ভারতীয় জনতা পার্টির, যে সেদিন এই ঘটনাকে ক্রম পর্যায়ে আড়াল করবার জন্য কোটি টাকা খরচা করে 21 জন উকিল হায়ার করা হয়েছিল। কি এমন দরকার ছিল সুপ্রিম কোর্টে যিনি বুক বাজিয়ে বলেছিলেন, বুক চিতিয়ে বলেছিলেন কপিল সিব্বল যে আমাদের টাইম টু টাইম ভিডিওগ্রাফি আছে, কিন্তু আমরা দেখেছি কি একের পর এক টাইম টু টাইম অসঙ্গতি ধরা পড়েছে। সে মা বাবাকে, নিহত ডাক্তারের জুনিয়র ডাক্তারের মা বাবাকে খবর দেওয়ার প্রশ্নে যে অডিও কল সামনে এসছে 3 বার 3 রকম কথা বলা হয়েছে। যেখানে সুপ্রিম কোর্টে কেস ডায়েরি জমা করা হয়েছে, কেস ডায়েরিতে লেখা রয়েছে 1:45 আর এদিকে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছেন আইনজীবীরা 12:45 বলে। তো আজকে ভাবুন, একটা সরকারি প্রেমিসেসের মধ্যে সরকারি হাসপাতাল, যেখানকার রাত্রিবেলায় কয়েকশো মানুষ থাকার কথা, যেটা কিনা পশ্চিমবঙ্গের একটা ছোট টাউনের ইনডেলাইটের ঘটনা। ছোট টাউনে 200-400 লোক থাকেন আর আরজিকরের রাত্রেও কিন্তু জেগে থাকেন শতাধিক মানুষ। আজকে আনন্যাচারাল ডেথের মামলা রুজু করা হচ্ছে, তাও রাত্রি 11টায়, তারপরে এফআইআর করা হচ্ছে 11:45। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্বাস্থ্য দপ্তর, সেই সিস্টেমটাই পচে গলে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা যে কটি দপ্তর আছে, স্বরাষ্ট্র দপ্তর,
সেটাও পচে গলে গেছে। তৎসহ অর্থভূমি যেগুলো আছে সেখানেও কিন্তু যদি টোকা মারেন দেখবেন দুর্গন্ধ বার হচ্ছে। ঘটনার পরে আমরা কি দেখলাম, কলকাতা পুলিশ সে নগরপাল তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন কোন তথ্য প্রমাণ লোপাট হয়নি, ইনট্যাক্ট সবকিছু আছে, সমস্ত ভিডিওগ্রাফির কথা বললেন। পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে রাজ্য সরকারকে পড়তে হলো জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা দিয়ে হায়ার করা উকিলদেরকে ভৎসনার মুখে পড়তে হলো। সেখানে আমরা কি দেখলাম, নগরপাল একরকম বলছেন আর নিহত ছাত্রীর বাবা মা আর একরকম বলছেন। ভাবতে অবাক লাগে। একজন আইনের ছাত্র হিসাবে আমারও মনে প্রশ্ন জাগে, যখন ডিসি সেন্ট্রাল বলছেন যে ভাইরাল ভিডিও যখন সামনে আসলো সেমিনার হলে অনেক মানুষকে দেখা যাচ্ছেন, তিনি একটা তথ্য খাড়া করলেন 51 ফুট আর 40 ফুটের, 40 ফুট পর্যন্ত কর্ডন করা ছিল আর বাকি 11 ফুট নাকি ছিল না, সেখানে ওই মানুষ জন জড়ো হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, তারপরেই দেখলাম নিহত ছাত্রীর বাবা মা বলছেন সর্বৈব মিথ্যা কথা বলছে ডিসি সেন্ট্রাল ম্যাডাম। আমিও বলছি ডিসি সেন্ট্রাল ম্যাডাম মিথ্যা কথা বলছেন, কারণ বীরভূমের ফরেনসিকের যিনি চিকিৎসক সেই বিবেক ভক্ত তিনি বলেছেন, তাকে যখন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি ওখানে কি করছিলেন, কেন গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি প্রাক্তনী হিসাবে কলকাতায় সেই সময় ছিলাম, সেই হিসাবে ওখানে গেছিলাম, গিয়ে দেখলাম 1 থেকে 150 লোক সেমিনার হলে রয়েছে, আমিও ঢুকেছিলাম। আপনারা প্রশ্ন তুলবেন না ডিসি সেন্ট্রাল কি মিথ্যা কথা বলছে? 10-11 ফুট জায়গার মধ্যে 1 থেকে 150 মানুষের অবস্থান হতে পারে কি? একদমই পারে না। আজকে তাই বাংলার মানুষ আওয়াজ তুলছে, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আচ্ছা, আজিকর থেকে নবান্ন গণতন্ত্র বিপন্ন, তাই মানুষ বলছে এই তৃণমূল আর নয়, এই তৃণমূল আর নয়। আজকে 2012 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত এই রাজ্যে যতজন মা বোনেরা ধর্ষিতা হয়েছে একজনেরও বিচার পায়নি। বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার বোনেরা রাস্তায় নামবে না, বাংলার বোনেরা মায়েরা রাতে রাস্তার দখল নেবে না, এটা হতে পারে কি? কখনো হতে পারে না। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যখন ধর্ষণকারীদের পক্ষে তিনি সওয়াল করছেন, তিনি দাঁড়াচ্ছেন, সেখানে ধর্ষিতার পক্ষে আপামর জনসাধারণ রাস্তায় নামবে না তো কোথায় যাবে? আজকে বাংলার মানুষ বুঝতো যে নগরপালকে যদি আপনি সাথে সাথে সরিয়ে দিতেন, তার অপদার্থতার জন্য এই নগরপাল একদিন কামদুনির তদন্তের শীর্ষে ছিলেন, কামদুনির সেই বোনটি আজও বিচার পায়নি। তাদের অপরাধীরা তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে গেছিল। তৃণমূল কংগ্রেসের একজনের প্রধানের ভাইও ছিল সেখানে, আমি রায়তের ছেলে সেটা ভালো করে জানি। হাইকোর্ট সেদিন বলেছিলেন যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে এবং রাজ্য পুলিশের অকর্মণ্যতার জন্যই কিন্তু এই আসামিগুলো বেকসুর খালাস হয়ে গেল। আজকে দিদি বড় বড় কথা বলছেন আপনি, কেন আপনি সেদিন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেননি? আপনি কেন অন্য জায়গায় পুরস্কৃত করেছিলেন? এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আক্তার আলী তিনি 2 বছর আগে অভিযোগ দায়ের করেছিলেন, ঘটা করে বলেছিলেন দিদিকে বলো। বাংলার মানুষ বুঝে গেছে দিদিকে বলা মানে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়া। বাংলার মানুষ বুঝে গেছে দিদিকে বলা মানে ধর্ষকদের আড়াল করা। বাংলার মানুষ
দিয়েছিলেন তিনি তথ্য সহকারে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও তিনি অভিযোগপত্র পাঠিয়েছিলেন। কেন তদন্ত হয়নি? কারণ একটাই আমরা এখন দেখতে পাচ্ছি, আরজি করের সন্দীপ ঘোষের কালো কারবারের কলাটি কালীঘাট পর্যন্ত পৌঁছে যেত সময়ে সময়ে, তাই এই ঘটনাকে আড়াল করবার চেষ্টা হয়েছে। আজকে হাঁসখালি বিচার পাইনি, আজকে পার্ক স্ট্রিট বিচার পাইনি। এই ঘটনা ঘটবার মধ্যে আমরা দেখতে পেলাম কি চারজন নাবালিকা এবং ছাত্রী তারা খুন হয়ে গেলেন। কোথাও ধর্ষণ হয়ে খুন হয়েছেন, কোথাও গলা কাটা অবস্থায় তার দেহ পাওয়া গেছে ব্যাঙ্গালোরে। নার্সিং এর ছাত্রী ছিল, বর্ধমানে তিনি বাড়িতে এসেছিলেন, তার কোনো হদিশ আমরা পেলাম না। সেই কথার উল্লেখ কিন্তু পিসির আদরের ভাইপো উল্লেখ করলেন না। আরে আপনি ছাড়ুন দেশের কথা, সারা দেশে কটা ধর্ষণ হচ্ছে আপনাকে দেখতে হবে না? বাংলার মানুষ, বাংলার জনগণ আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে, আপনাদের হাতে পাওয়ার তুলে দিয়েছে। রাজ্যটাকে দেখুন, এই 12 বছরে কয়েকশো ধর্ষিতা হয়েছে মা এবং মায়েরা, বোনেরা ধর্ষিতা হওয়ার পর খুন হয়েছে। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। কোথায় কোন? সে কালিয়াচক হোক, কালিয়াগঞ্জ হোক, নদিয়া হোক, বর্ধমান হোক, বীরভূম হোক, দিনাজপুর হোক, কোচবিহার হোক, কামদুনি হোক আর আরজিকর হোক, কজনকে আপনারা শাস্তি দিতে পেরেছেন আইনসম্মত ভাবে? তাই তো আজকে মেয়ের বাবা মায়েরা বিচলিত হয়েছে। আমিও মেয়ের বাবা, আমিও বিচলিত। তাই তো আজকে সহপাঠী যারা আরজিকর থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের সর্বত্র হাসপাতালে যারা আছেন তারা আজকে বিচলিত হয়েছেন চিকিৎসা মহল, বিচলিত হয়েছেন ছাত্র যুব, আজকে রাজপথে বিচলিত হয়ে তারা রাস্তায় নামছে। আর পুলিশ মোর স্লোগান উঠছে পতাকা ছাড়া আন্দোলনে। পুলিশ তুমি উঠতি ছাড়ো, টিএমসির ঝান্ডা ধরো। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। আজকে এই পুলিশের উপর আস্থা ভরসা কোনোটাই বাংলার মানুষ রাখতে পারে না। আমরা তো বিরোধী দল, আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার ভিতরে লড়াই করছেন, বাইরে লড়াই করছেন। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমরা গঠনমূলক বিরোধিতা করছি। আমরা তো বাংলার যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, বাংলার যখন স্বাস্থ্য থেকে শিক্ষা, শিক্ষা থেকে স্বরাষ্ট্র সিস্টেমটাই পচে গলে যাবে, তখন জনগণের স্বার্থে বিরোধী দলের নৈতিক কর্তব্য দায়িত্ব পালন করবার জন্য আমরা তো রাস্তায় নামবই। অনেকে বলছেন কোট অ্যান্ড কোট মাকু, তারা বলছেন পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলছেন। ছাত্র সমাজের আন্দোলন নয়, ওর পিছনে বিজেপি আছে। আমরা বলি আপনারাও যদি আমাদের সভাপতি বলেছেন পতাকা ছাড়া আন্দোলন করেন, তাহলে আমাদেরও সমর্থকেরা যাবে সেখানে। পতাকা ছাড়া যে আন্দোলন তাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ বামপন্থীদের কাছে, তাদের কাছে দেশ বড় নয়, সমাজ বড় নয়, তাদের কাছে রাজ্য বড় নয়, তাদের কাছে একমাত্র ঝান্ডা বড়, দল বড়। তাই জন্য তারা সর্বহারার কথা বলে আর ক্ষমতার জন্য দলটা করে। আজকে আমাদের এই ধর্ণা মঞ্চে পূর্বেও অনেক বক্তা বক্তব্য রেখেছেন, পরবর্তীতে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সে কথাটা আমরা রাজনীতি করি বটে, আমরা রাজনৈতিক দলের সমর্থক, কার্যকর্তা, নেতৃত্ব বটে, কিন্তু আমাদের একটা ইন্ডিভিজুয়াল দায়িত্বও আছে যে সমাজ, দেশ ও দশের যখন
অবক্ষয় শুরু হয়, স্টেট স্পন্সর্ড ক্রাইম যখন সংগঠিত হয়, তখন কিন্তু প্রতিবাদের ভাষা ছাড়া আর কিছু থাকে না। আজকে আপনারা দেখবেন শিক্ষিত মহল, শিক্ষিত ছাত্রছাত্রীরা, যারা চাকরিজীবী, তারা বিভিন্ন স্তরের মানুষ এক্স হ্যান্ডেলে তারা কিন্তু পোস্ট করছে। পোস্ট করবার আগে দুটো জিনিস করে দিচ্ছে, হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর, হ্যাশট্যাগ রেজ দ্য ভয়েস এগেইনস্ট টিএমসি গভর্নমেন্ট। এটা সাধারণ মানুষ করছে, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো বাংলার মানুষ বুঝে গেছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে। তিনি ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বলেছিলেন ডাক্তারদের উদ্দেশ্যে, নরমে গরমে তাদের হুমকি দেওয়ার চেষ্টা করেছিলেন। আর সেই আমার বোনের, নিহত ধর্ষিতা বোনের সহপাঠী যারা ছিলেন, সহপাঠিনী ছিলেন যারা, তারা বীরের মতো সগর্বে বলেছেন, প্রয়োজনে আমরা গণ ইস্তফা দিতে রাজি আছি, কিন্তু আমরা আপনার কাছে নথি স্বীকার করে আন্দোলন থেকে পিছু হটবো না। আজকে এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা। এই বাংলায় হাজার হাজার শত শত স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছেন। সেই পুণ্যভূমিতে দাঁড়িয়ে বাঙালি সমাজের উপর চাপিয়ে দেওয়া একটা নীতি আমরা দেখছি এই সরকারে আসবার পর। নগরপাল একজন অবাঙালি, বাঙালি ছাত্র সমাজের উপর দমন পীড়ন করবেন। আবার দেখছি অন্য অবাঙালি অফিসার এসে গেল, আগেও ছিল নগরপাল, যে নগরপালকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো কলকাতা পুলিশকে। আজকে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি সমস্ত ধ্বংসের পথে। আজকে শাসক দলের পক্ষে যুক্ত না থাকলে, শাসক দলের ঝান্ডার নিচে না পাওয়া মেলালে শাসক দল থেকে কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার পাওয়া যায় না। আজকে এই নির্লজ্জ বেহায়াপনা, একটা পচাগলা সিস্টেম চলছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালাচ্ছে, একটা সিন্ডিকেট তৈরি করবার একটা মৌরসি পাট্টা দিয়ে দেওয়া হয়েছে সমস্ত দপ্তর, শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র থেকে খাদ্য, খাদ্য থেকে পরিবহন। একটা দপ্তর বলুন যেখানে মৌরসি পাট্টা দিয়ে দেওয়া হয়নি। এখানে আমাদের রাজ্য সভাপতি বলেছেন বারে বারে এসপিডি, ডক্টর এসপিডির নাম, তাকে মৌরসি পাট্টা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের। আবার দেখা যাবে কাউকে না কাউকে কোনো না কোনো দপ্তরের মৌরসি পাট্টা, যেমন প্রাক্তন খাদ্যমন্ত্রীকে দেওয়া হয়েছিল মৌরসি পাট্টা, যে জনসাধারণের রেশন, জনসাধারণের খাদ্য লুটে পুটে খাও আর সিন্ডিকেট করে আর জায়গা মতো 75 ভাগ পৌঁছে দাও। আজকে অবাক লাগে যে সিটি অফ জয় বলা হতো কলকাতাকে, সেই কলকাতার মধ্যে, সেই কলকাতার মধ্যে এরকম একটা নারকীয় বর্বরচিত ঘটনা ঘটে গেল এবং সারা দেশ দেখছে, প্রতিবাদ করছে, সারা পৃথিবীব্যাপী প্রতিবাদ চলছে। আর মাননীয় বলছেন, মোদি বাবু বাংলা চললে মণিপুর চলবে, বিহার চলবে, উত্তরপ্রদেশ চলবে, দিল্লি চলবে, উড়িষ্যা চলবে। কিসের ইঙ্গিত? অন্যান্য রাজ্যে নির্বাচন হয়, দুর্ঘটনা ঘটে, খুন ধর্ষণ হয়, সেখানে পরিবারের দায়ের করা এফআইআর নিয়ে তদন্ত হয়, দোষীরা শাস্তিও পায়, জেলেও যায়। কিন্তু এখানে পরিবারের কথা মতো এফআইআর নেওয়া হয় না, পরিবারকে সাদা কাগজে ফর্ম ফিল আপ করানো হয়। থানায় গেলে দেখতে পাবেন থানায়ও সিন্ডিকেট আছে। আপনাকে যদি 41A তে নোটিশ করা হতো, এখন বিএনএস 94 নোটিশ করলেও অ্যাটেন্ডেন্সে সই করাতে গেলেও 2000 টাকা চাওয়া হবে ন্যূনতম।
আজকে কোন উকিল থেকে শুরু করে ডাকমাস্টার থেকে শুরু করে যে মমতা বলেছিল যে আমি আসলে থানায় থানায় ডাকমাস্টার তুলে দেব, তিনি এসে দেখলেন এই ডাকমাস্টাররা ভালোই রোজগার দেন, তারা বেআইনি কারনামা পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাক্টেড বিল্ডিং এর আন্ডার কনস্ট্রাকশনের লোহা চুরি করা থেকে শুরু করে সেই সমস্ত চোরেদের থেকে পয়সা তোলে এবং সেই পয়সার 75 ভাগ পৌঁছে দেয়। আমাদের এই আন্দোলন আর পার লড়াইয়ের আন্দোলন, এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন, বাংলার ছাত্র সমাজের আন্দোলন, যুব সমাজের আন্দোলন, বেকার যুবক যুবতীদের আন্দোলন, এই আন্দোলন ভারতীয় জনতা পার্টির আন্দোলন। আমরা যতদিন না পর্যন্ত এই পচা গলা সিস্টেমটাকে বদলাতে না পারছি, ওখান থেকে উপড়ে না ফেলতে পারছি, আমাদের আন্দোলন চলবে, চলছে। এই কটি কথা বলে আর্জিগড় থেকে নবান্ন, গণতন্ত্র বিপন্ন, এই তৃণমূল আর নয়। জেলা থেকে নবান্ন, গণতন্ত্র বিপন্ন, এই তৃণমূল আর নয় বলে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে যে ধর্ণা কার্যক্রম চলছে আরজিকর কাণ্ডের নারকীয় হত্যার প্রতিবাদে, সেই ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তাছাড়াও মঞ্চে উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়, উপস্থিত আছেন বরিষ্ঠ নেতা শ্রী প্রতাপ ব্যানার্জি মহাশয়, উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়, উপস্থিত আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি শ্রী তমগ্ন ঘোষ মহাশয়, উপস্থিত আছেন রাজ্য এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস মহাশয়, উপস্থিত আছেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শ্রী অজিত দাস মহাশয়। এছাড়াও আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন শ্রী পার্থ চৌধুরী, সাধারণ সম্পাদক উত্তর কলকাতা, উপস্থিত আছেন শুভেন্দু দে, সম্পাদক উত্তর কলকাতা, উপস্থিত আছেন শ্রী তুফান মাহাতো, সভাপতি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা, উপস্থিত আছেন শ্রী শিবশঙ্কর বসু, রাজ্য নেতৃত্ব, উপস্থিত আছেন গিরিশ শুক্লা, মন্ডল সভাপতি, উপস্থিত আছেন শ্রী সপ্তর্ষি চৌধুরী, আমাদের রাজ্য সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ, উপস্থিত আছেন অধ্যাপক শ্যামল কুমার দে মহাশয়, উপস্থিত আছেন প্রসূন রাহা, উপস্থিত আছেন মীনাক্ষী কর্মকার দাস, কার্যালয় সম্পাদিকা বিজেপি ওবিসি মোর্চা, উপস্থিত আছেন সানন্দা মার্জিত, উত্তর কলকাতা, উপস্থিত আছেন তাপস ঘোষ, ইনচার্জ দক্ষিণ কলকাতা, উপস্থিত আছেন সায়ন্তনী দাস ভৌমিক, ওবিসি মোর্চার ডিস্ট্রিক্ট ইনচার্জ, উপস্থিত আছেন সমিতা কর রায়, প্রেসিডেন্ট বসিরহাট ওবিসি মোর্চা। এখন এছাড়াও উপস্থিত আছেন আমাদের নবদ্বীপ জোনের কো কনভেনার শ্রী প্রবাল রাহা। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী নীলাঞ্জন অধিকারী, উপস্থিত আছেন নীলাঞ্জন অধিকারী, হুগলি হাওড়া বিভাগের ইনচার্জ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কালচারাল সেলের রাজ্যের কনভেনার অভিনেতা রুদ্রনীল ঘোষ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন
জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডক্টর জয়ন্ত রায়। মঞ্চে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আছেন রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা, আছেন তাপস দা, আছেন আরো অন্যান্য অনেক লেভেলের রাজ্য এবং ডিস্ট্রিক্টের অনেক বড় বড় নেতা, এবং আমাদের সামনে আপনারা যারা শুনছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আপনারা জানেন আজকে যে ঘটনাটি ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা, সেই দুর্ভাগ্যজনক ঘটনা আরজি করে যে ঘটনাটা ঘটেছিল তার 3 সপ্তাহ কেটে গেল। মানুষ বিচার চাইছে, মানুষ চাইছে এই সমস্ত যারা অপরাধী তাদেরকে ধরা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, না হলে আমাদের কারোরই তার আত্মার তো শান্তি হবে না, আমাদের মনের মধ্যে শান্তি আসবে না। কিন্তু বিচার, পশ্চিমবঙ্গে বিচার চাইতে যাওয়াটাই অন্যায় মনে হচ্ছে। এখানে অধিকার নেই। আজকে যারা ডাক্তার, আমি নিজেও একজন ডাক্তার, একজন চিকিৎসক, সেই ডাক্তাররা যখন তাদের একজন কলিগ মারা যায়, তাদের একজন ছাত্রী মারা যায়, তাদের একজন দিদি মারা যায়, বা তাদেরই একজন সহযোগী মারা যায়, তখন যে কি নিদারুণ যন্ত্রণা সেটা শুধু ডাক্তাররা অনুভব করতে পারে। আমি বলছি অন্যান্য মানুষরা সব মানুষই উপলব্ধি করে, কিন্তু ডাক্তারদের তো আরো বেশি হওয়ার কথা। কারণ তারা যেভাবে যে কষ্টের মধ্যে তারা কাজ করে, যে পরিবেশের মধ্যে কাজ করে, প্রত্যেক দিন ডাক্তারি করতে গিয়ে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় সেটা তারা বোঝে। আজকে তারই প্রতিবাদে, এই নৃশংস ঘটনার প্রতিবাদে যখন বিচার চেয়ে, যখন জুনিয়র ডাক্তাররা যখন প্রতিবাদ করতে চেয়েছে, যখন তারা কর্মবিরতি চেয়েছে, যতক্ষণ না পর্যন্ত বিচার পায়, তখন তাকে এখানে অন্যায়ভাবে তাদেরকে দমন পীড়নের জন্য তিনি কি বললেন? তিনি বললেন যে তোমরা কাজ করো, নাহলে অনেক মানুষ অসহায় মানুষ, রোগী মানুষ তারা সাফার করছে। আরে দিদি, আপনাকে বলতে চাই, আমি গ্রামের ছেলে, আমি লাটাগুড়ি জলপাইগুড়ির ছেলে। আপনি আমার ওখানকার আমি যে জায়গার মানুষ, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির মানুষ, সেখানকার প্রত্যেক দিন হাসপাতালে গিয়েছিলেন? কোনোদিন দেখেছিলেন সেখানকার পিএসসিতে কি অবস্থা হয়? সেখানকার পিএসসিতে একজন ডাক্তার দিয়ে 400-500 প্রত্যেক দিন রোগী দেখা হয়, ডাক্তার আসে না। এখন আবার কি হয়েছে, সপ্তাহে 2 দিন করে আউটডোর চলে। বুঝতেই পাচ্ছেন প্রতিদিন যে মানুষগুলো যে সাফার করছে, এই যে গ্রামে গঞ্জে যে হাসপাতাল নেই, তাদের কথা ভাবার আপনার সময় নেই। আপনাদের জন্য, আপনাদের হেলথ সিস্টেমের জন্য আজকে গরিব মানুষরা চিকিৎসা না পেয়ে আজকে মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটালে যখন যায়, তখন আমাদের ওখানকার কথা বলছি, সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় কলকাতাতে। শুধু তাই নয়, এখানেও যখন ভরসা পায় না তাদেরকে বাইরে পাঠাতে হয়। কারণ কি? এর কারণটা যদি আমরা যাই, এখানে উপযুক্ত সংখ্যক ডাক্তার রিক্রুটই করা হয় না, ডাক্তার ঠিক মতো নেওয়াই হয় না। তাহলে এই যে হাসপাতালগুলো খালি পড়ে আছে, সেই কথাগুলো ভাবেননি? তখন মনে হয় না যে এতগুলো লোক সাফার করছে? আজকে যখন তারা ন্যায্য দাবি যখন যারা করছে, অন্যায়ের প্রতিবাদ যখন যারা করছে, অন্যায়ের যখন তারা শাস্তি দাবি করছে, তখন তাদেরকে জোর করে কণ্ঠরোধ করার চেষ্টা। তাদেরকে বলছেন পাসপোর্ট দেওয়া হবে না, ভিসা দেওয়া হবে না, তাদের কেরিয়ারকে এফআইআর করে তাদের কেরিয়ার নষ্ট করে দেবেন। কিসের হুমকি? আপনাকে থোড়াই কেয়ার করে? আজকে দেখুন সিনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন কি বলছে, তারা সিনিয়র ডাক্তাররা কি বলছে, দরকার হলে তারা মাস রেজিগনেশন দিবে। তাহলে আপনার স্বাস্থ্যের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? কেন করবে না বলুন তো?
তারা কেন করবে না? যারা একটা আরজিকর মেডিকেল কলেজ, একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন অফ নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাট অফ ইন্ডিয়া, এন্টায়ার আমাদের পুরো দেশের মধ্যে আরজিকরের একটা আলাদা সুনাম আছে। আমরা দেখেছি অনেক অনেক জায়গায় আরজিকরের নাম দেখেছি, অনেক আরজিকরের থেকে বড় বড় ডাক্তার রয়েছে, এখনো তারা দেশ বিদেশে অনেক জায়গায় সুনামের সঙ্গে কাজ করে। আমার সাথে অনেকেরই তাদের যোগাযোগ আছে। সেই আরজিকরকে আপনি কোথায় কিসের আখড়া বানিয়েছেন? শয়তানের আখড়া বানিয়েছেন। সেখানে কাজ করার কোনো পরিবেশ নেই। সেখানে ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে সমস্ত কর্মী সেখানে ভয়ে ভয়ে একটা ত্রাসের সন্ত্রাসের সৃষ্টি করে সেখানে পলিটিক্যাল একটা একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে চালাচ্ছেন একটা হসপিটাল, যেখানে গরিব মানুষ, সাধারণ মানুষ আসবে চিকিৎসা করতে, ডাক্তাররা যেখানে নির্ভয়ে চিকিৎসা করবে, ডাক্তারদের যেখানে ডাক্তার থেকে সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য কর্মী যারা সেখানে ভালো করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন, প্রাণ দেওয়ার মতো অবস্থা হয়, সেখানে করবে। সেখানে আপনি উল্টো ভয় দেখাচ্ছেন ডাক্তারদের, ডাক্তাররা আপনার তোয়াক্কা করে না। এখন বলছেন যে আমি ওইভাবে বলতে চাইনি, আমাকে এটা আমার কথাকে মিথ্যা কথা বলা হয়েছে। আপনার যা আপনি বলেছেন এখন সব ভিডিও ক্লিপ সব জায়গায় অ্যাভেলেবেল। আপনি বলুন তো আপনার ওখানকার কেন ওই মাকে বলা হলো, মিতার মাকে কেন বলা হলো বলুন তো, যে আমি আপনার মেয়ে অসুস্থ, আপনি আসুন। তারপরে কেন বলা হলো, 3 বার ধরে বলা হলো, তারপরে বলা হলো কি আপনার মেয়ে খুবই অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসুন। এবং তারপরে বলা হইলো আত্মহত্যা। হাসপাতালে জানে না আত্মহত্যা কাকে বলে? আনন্যাচারাল ডেথ। যেখানে আনন্যাচারাল ডেথ হয় সেখানে কি করে? আগে আপনার আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করবে, এফআইআর হবে নাকি আগে পোস্টমর্টেম হবে? তাড়াহুড়া করে কেন পোস্টমর্টেম তাড়াহুড়া করে? কোথায় কেন আপনার নিয়ম কানুন কিছু নেই? আরে নিয়ম কানুন কেমন করে থাকবে? নিয়ম কানুনকে তো আপনি আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন। আপনি কাউকে মানেন না, আপনি কোর্টকেও মানতে চান না। আপনি কত কোর্টের অর্ডারকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। এরকম আমরা প্রত্যেক দিন অহরহ আমরা দেখছি। আপনি এখন মোদিজিকে বলছেন, ভারতীয় জনতা পার্টিকে বলছেন আমরা কনস্পিরেসি করছি। আরে কনস্পিরেসি কিসের কনস্পিরেসি? জনগণের আওয়াজ আমরা তুলবো না? আমি আমার মানুষের কথা বলবো না? কিসের জন্য তাহলে আমি প্রতিনিধি? ভারতীয় জনতা পার্টি হচ্ছে মানুষের পার্টি, মানুষের কথা বলবে না তো কার কথা বলবে? আমরা তাই যে ধর্ণা দিচ্ছি, যে প্রতিবাদ আমরা করছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এটা যদিও আমাদেরই শুধু প্রতিবাদ না, এটা সারা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদে আমরা পিছিয়ে থাকবো না। আপনাকে ভয় পায় না ভারতীয় জনতা পার্টির। এত তো মার্ডার করেছেন, এত আমাদের পঞ্চায়েত 2021 সালে শুধু 2 মেয়ের পরে আপনি কতগুলো লোককে আমাদের খুন করলেন, কিন্তু আটকাতে পেরেছেন? ভারতীয় জনতাকে এখনো আটকাতে পারছেন? এখনো 39% তো আমাদেরকে এমনিতেই ভোট দেয়। আমরা সেই 39% যদি হয় আমরা তাকে তার মান্যতা দেবো না, তার কথাগুলোকে তুলে ধরবো না? আপনার কথা শুনে আপনার পায়ের নিচে পড়ে থাকবো নাকি চিরকাল মাথা নিচু করে? আবার এখন রামকৃষ্ণদেবের বাণী শোনাচ্ছেন। রামকৃষ্ণদেবের কথা আপনার মুখে মানায়? যে বিষ্ণু মাতা বলে, সবাই জানে আপনার দৌড় কত দূর। আপনি রামকৃষ্ণ দেবের পরমহংস দেবের আপনি দিয়ে কথা তুলছেন। ফোঁস করা কিসের ফোঁস করা? আপনি আবার এরকমও বলছেন, আমি পেপারে দেখে তো অবাক। উনি বলছেন যে আমরা বদলা নয় বদল চেয়েছি, কিন্তু আবার পরক্ষণেই বলছেন আমি কি করতে পারি আপনারা জানেন না। আরে কি করতে পারেন মানে? করতে পারেন কি করে তো ফেলেইছেন। এত লোককে মেরেছেন, কত মহিলাকে, কত বাচ্চা মেয়েকে খুন করলেন, তার বিচার হয়েছে? আপনি তো ফাঁসি চেয়ে বসে আছেন, ফাঁসি চাইছেন। যে মারা গেল, যে প্রমীলা মারা গেল, যে মৃত্যুঞ্জয় বর্মন মারা গেল, মৃত্যুঞ্জয় মারা গেল, তার বোনের যে বোনের উপর যে অত্যাচার হলো তার জন্য কোথায় ছিল আপনার পুলিশ? আপনার পুলিশ তো উলেন্ডায়ের মতো সাধারণ লোককে গুলি করে কি রাবার বুলেট দিয়ে আমাদের চোখের সামনে সবার সামনে তো মেরে ফেললেন। আপনার কাছে বিচার আছে? আপনাকে তবুও ভয় পায় ভারতীয় জনতা পার্টি?
আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ কোনো মানুষই ভাববে না এখন, কারণ আপনাকে যে শ্রদ্ধার চোখে দেখতো, আমিও দেখতাম এক সময়, আমিও দেখতাম এক সময়, ভাবছিলাম যে উনি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একজন নেত্রী এসছেন যিনি পশ্চিমবঙ্গে সোনার বাংলা তৈরি করতে পারবেন, সোনার বাংলার যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন দেখাতে পারবেন, স্বপ্ন সফল করবেন। কোথায় সোনার বাংলাকে আপনি রূপার বাংলা না ওটা কয়লার বায়নাও কয়লার বাংলা বলা, আপনি কয়লার থেকে বোধহয় আরো নিচে নামিয়ে দিচ্ছেন, এত কালো করে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের সম্মান কোথায় আছে বলুন তো? সব জায়গায় যেখানেই যান কোথায় আমাদের সম্মান আছে? কেন আমাদের লোক ন্যায্য বিচার পায় না? যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত ভর্ৎসনা করেন, কেন করেন? কিসের জন্য করেন? অথচ আপনার সেই শয়তান লোকগুলোকে যারা জানেন আপনারা হত্যার কাণ্ডের পরোক্ষভাবে হোক যে কোনো ভাবে হোক জড়িত আছে, তাদেরকে বাঁচানোর জন্য এত লয়ারকে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তাদেরকে কেন নিযুক্ত করতে হয়? সুপ্রিম কোর্টে বিচার দেওয়া, সুপ্রিম কোর্টের যারা বিচার চাইবে তাদের এগেইনস্টে দাঁড়াতে কেন তাদের পক্ষ নিচ্ছেন, অন্যায়কারীদের পক্ষ নিচ্ছেন? কোথায় আপনার ন্যায্য বিচার? আপনার কাছে কি বিচার চাইবে মানুষ? আপনি অপরাধীদের হয়ে যেখানে সওয়াল করেন, আপনি কপিল সিবালের মতো লোককে বারবার করে আমাদের এই যে সাধারণ মানুষের যেখানে বিচার পাওয়ার কথা সেখানে গিয়ে এদেরকে নিযুক্ত করে কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের সরকারের পয়সা নষ্ট করে তাদেরকে নিয়োগ করে আবার অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা। এইভাবে চলবে ভাবছেন চিরকাল? এই তো দেখছিলাম মেদিনীপুরে কলেজে এখন সেই টিএমসিপির এক নেতা, তাকে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। মালদা মেডিকেল কলেজে শুনলাম, মালদা মেডিকেল কলেজে যে অধ্যাপক ছিলেন আরজি করের চেস্ট মেডিসিনের, তাকে ওখানে জয়েন করতে দেওয়া হচ্ছে না। এরকম সব জায়গায় হবে। এরকম বেশি দিন নেই আপনার লোকগুলোকে যারা এরকম অন্যায়কারী, যদি আপনি ব্যবস্থা না নেন, এদের পক্ষে যদি দাঁড়ান, এমন দিন আসবে যেদিন এদেরকে বাড়ি থেকে ডেকে শাস্তি দেবে, পানিশমেন্ট সাধারণ লোক দেবে। আপনি যদি এখনই সতর্ক না হন, আপনি যদি এখনই আপনার পদত্যাগ না করেন, তাহলে সামলাতে পারবেন না। যে চোরদেরকে আপনি, যে অসাধু লোককে আপনি এতদিন প্রশ্রয় দিয়েছেন, যেভাবে প্রশ্রয় দিচ্ছেন বা দিয়েছেন, তাতে পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রাকশনটা হয়ে গেছে, আরো বেশি ডিস্ট্রাকশন হবে। কিন্তু এক সময় মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে আবাল বৃদ্ধ বনিতা, আজকে ছোট থেকে আরম্ভ করে বড় বৃদ্ধ পর্যন্ত আমি রাস্তায় পথে নামতে দেখেছি। আজকে কলেজের ছাত্র থেকে আরম্ভ করে, কলেজ ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন বৃদ্ধ অর্গানাইজেশন, এমনকি যারা দিব্যাঙ্গ, যারা ডিসেবলড, যারা ডেফিনেটলি এবল, তারা পর্যন্ত মিছিলে নেমেছে আপনার বিরুদ্ধে। এর পানিশমেন্ট চাই এবং আপনার পদত্যাগ চাই। কতদিন এইভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখবেন? প্রতিটা মানুষ গর্জে উঠছে, জায়গা পাবেন না, কিন্তু সত্যি পালানোর জায়গা পাবেন না। আমরা পাশে দেখেছি পালিয়েছিলেন উনি, কিন্তু আপনি পালানোর জায়গাও পাবেন না। কোথায় পালাবেন? সবার বিশ্বাস তো আপনার উপর থেকে ছড়ে যাচ্ছে। আপনি আর দয়া করে আপনি তাড়াতাড়ি করে পারলে পদত্যাগ করুন, পদত্যাগ করে পশ্চিমবঙ্গকে বাঁচান। এই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আর যাতে একটাও না ঘটনা ঘটে, আর একটা জওয়ার মতো আরেকটা মেয়েকে, প্রমিলার মতো আরেকটা মেয়েকে, মাম্পি সিংহের মতো আরেকটা প্রাণের জমি বলিদান যাতে না দিতে হয়, সেটা দেখুন। এটুকু রিকোয়েস্ট আপনার কাছে। আপনি এখনো মানুষ বলছে আপনাকে পদত্যাগ করতে, ভালোভাবে। এমন দিন না আসে যেদিন আপনি ভালোভাবে পদত্যাগ করতে না হয়ে অন্য কিছু করতে না হয়, মানুষ সিংহাসন থেকে আপনাকে ঠেলে ফেলে না দেয়, তার জন্য যেন অপেক্ষা করতে না হয় আপনাকে। আসুন, আমরা ভারতীয় জনতা পার্টি যেভাবে আমরা লড়াই করছি, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সবাই, আমরা ছোট বড় বৃদ্ধ বাচ্চা থেকে আরম্ভ করে আমরা যারা আছি সবাই এই যে অন্যায় হয়েছে মেয়েটির প্রতি, এর বিরুদ্ধে সবাই গর্জে উঠি, এর বিচার চাই। সেদের যারা অন্যায়, তাদের শাস্তি চাই। এইটুকু বলে আমি আপনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জয়ন্তদাকে। আমাদের
জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের অন্যতম নেতা চন্দ্রশেখর বাসটিয়া। চন্দ্রশেখর বাসটিয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এছাড়া আমাদের মধ্যে এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন বিজয় ওঝা মহাশয়, কলকাতা পৌরসভার কাউন্সিলর, মনোজ পান্ডে মহাশয়, হুগলি জোনের জোন ইনচার্জ, কো ইনচার্জ নীলাঞ্জন অধিকারী মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন উমেশ রায় দাদা, আমাদের রাজ্যের সেক্রেটারি। এছাড়া উপস্থিত আছেন পার্থ চক্রবর্তী, উত্তর কলকাতা জেলার সাধারণ সম্পাদক। চন্দ্রশেখর তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। आज भारतीय जनता पार्टी पिछले 20 दिनों से जिस मुद्दे को लेकर सड़क पे उतरी हुई है, उसी जनता जनार्दन के हित के लिए जिस आंदोलन में आज यहां इस मंच पर इस पश्चिम बंगाल के भारतीय जनता पार्टी के यशस्वी अध्यक्ष आदरणीय सुकांतो दा, नेता तापस दा, प्रताप दा, युवा मोर्चा के अध्यक्ष इंद्रनील दा, तापस दा और प्रदेश के अन्य नेतृवृंद मातृ शक्ति, अब तक सुबह से जो पूर्ववर्ती वक्ता बोल रहे थे कि आखिर भारतीय जनता पार्टी को आज यहां क्यों अंधरने पे बैठना पड़ा। जब बात बंगाल के संस्कृति होगी, जब बात बंगाल के नारी की सुरक्षा की होगी, जब बात बंगाल के अस्मिता की होगी, तो भारतीय जनता पार्टी का कार्यकर्ता आपके कंधे से कंधा मिलाकर रास्ते पे खड़ा रहेगा। आज यह शर्म का विषय है कि एक बंगाल की मुख्यमंत्री अपने कुछ गुंडों को छुपाने के लिए एक के बाद एक झूठ बोलती आ रही है। कभी वो ये बोलती है डॉक्टरों को कि या तो आप काम पे लौट आओ, नहीं तो मुझे सुप्रीम कोर्ट ने कहा है कि आप स्वतंत्र हो निर्णय लेने के लिए। मैं बोलता हूं दीदी, ये दुनिया में कहावत है कि सोना तभी निखर के आता है जब जोहरी उसको पीट पीट के लाता है। इसलिए भारतीय जनता पार्टी को आप जितना दबाओगी वो उतना निखर के आएगा। और हम आपको बता दें दीदी, आप उस ठंडे घर में चैन से बैठ नहीं पाएगी, क्योंकि भारतीय जनता पार्टी ने इस निकम्मी भ्रष्टाचारी सरकार के लिए, इस जोर जुलूम की सरकार में संघर्ष हमारा नारा है। और एक जुनून ही मन में है, ये सरकार गिराना है। क्योंकि इस सरकार को, जब तक इस पापी सरकार को, जहां आप देखिए अन्य राज्यों में सरकारें कंपटीशन कर रही है कौन कितनी तरक्की करे, और बंगाल की सरकार और यहाँ के चोर लोग जो है, दीदी के जो सिपाही लोग हैं, वो कंपटीशन कर रहे कौन कितना लूट सके। शिक्षा में घोटाला, स्वास्थ्य में घोटाला, और अब तो हद हो गई कि एक मेडिकल की बेटी ने जब इन कुकर्मियों का अस्त्र प्रचार का कहीं न कहीं उनको डर हो गया, उस घोटाले का पर्दाफाश होने वाला है, तो उसकी हत्या कर दी जाती है। हत्या के बाद मुख्यमंत्री को एक सामान्य सी घटना है, पुलिस के एफआईआर में भी आता है कि जब किसी के खिलाफ कोई कार्रवाई होती है तत्काल प्रभाव से पोस्ट से हटा दिया जाता है। पर ऐसी क्या मजबूरी है इस मुख्यमंत्री की कि उस कुकर्मी अत्याचारी, उस धतराष्ट्र संदीप घोष को यह पुरस्कृत कर रही है। आप सोचिए, यह मंच भारतीय जनता पार्टी ने जरूर बनाया है, पर यह मंच बंगाल के 11 करोड़ लोगों की आवाज को बुलंद करने का मंच है। यह मंच, मैं बता देना चाहता हूं कि आप ये मत सोचिए कि ये बीजेपी का मंच है, क्योंकि आवाज यदि उठेगी तो बहुत दूर तक जाएगी। और ये संवाद माध्यमों से दिख रहा है कि दीदी का सिंहासन
डोल रहा है। ये डर अच्छा है। दीदी बार बार बोलती है बीजेपी के लोग नहीं है, बीजेपी का संगठन नहीं है। अरे हमारा कुछ नहीं है तो इतना डरती क्यों हो? क्यों बार बार हाई कोर्ट जाती हो? क्यों हाई कोर्ट को कहती हो कि ओखाने रास्ता जाम हो जावे? अरे शर्म करो दीदी। हद तो तब हो गई जब बंगाल की बेटी को न्याय दिलाने के नाम पे बंगाल के लोगों के टैक्स के पैसे से आप गुंडों को बचाने के लिए सुप्रीम कोर्ट में कपिल सिब्बल जैसे अपदार्थ और बेईमान एक अधिवक्ता को आपने वहां वकील नियुक्त किया। पर हमें यह सोचना होगा। आज इस मंच से मैं इतना ही कहूंगा कि आवाज वहां बैठे हुए पुलिसकर्मी के दिल में भी जानी चाहिए कि ये लड़ाई न्याय और अन्याय के बीच की है। ये लड़ाई बेटियों को न्याय दिलाने के लिए है, क्योंकि ये बंगाल तभी संपन्न होगा संस्कृति में जब पुनः यहाँ की संस्कृति स्थापित होगी। जब तक हम ये सोच लेंगे, जिस दिन हमें पता चल जाएगा कि यहाँ की बेटी, यहाँ की बहन, यहाँ की माँ सुरक्षित है, उस दिन ये स्वर्ण बंगाल होके रहेगा। इन्हीं वक्तव्य के साथ मैं अपने वक्तव्य को विराम देता हूं। अब पुनः एक बार कहते हो, संघर्ष करना या सिर्फ झमेला पकाना मेरा मकसद नहीं। मेरा मकसद यहाँ पे हजारों लोगों के बीच में आंदोलन की आग जगी रहनी चाहिए। जय हिंद, वंदे मातरम। ধন্যবাদ আমাদের পুরানো সাথী চন্দ্রশেখর বাসটিয়া মহাশয়কে। এবার সংস্কৃত সেলের পক্ষ থেকে একটি সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্কৃত সেলের কনভেনার বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ মহাশয় এবং অন্যান্যরা। সঙ্গীত পরিবেশন করবেন শর্মিষ্ঠা রায় ও হেমনিশা চক্রবর্তী দিদি। দিদিদের সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সঙ্গীত পরিবেশন করছেন শর্মিষ্ঠা রায় এবং অ্যাকোস্টিক গিটারে হিমানিশ বাবু রয়েছেন।